প্রিয় দর্শক, আজ কথা বলবো দ্বিজাতি তত্ত্ব থেকে বহুজাতি তত্ত্বের পদার্পণের ফলাফল কি হতে পারে। 1947 সালে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান পৃথক হয়, তখন ব্রিটিশরা জানত এই গেরাকল থেকে ভারত উপমহাদেশের বাইর হওয়া খুব কঠিন হবে, এবং তাই হয়েছে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রক্তপাতহীন ভারত এবং পাকিস্তান স্বাধীন হলেও সেই রক্তপাতহীন সিদ্ধান্তই ভবিষ্যতে রক্তপাতের ধারাবাহিকতা অব্যাহত করে দিয়ে গেছে। তারা জানত পৃথিবীতে ধর্মের ভিত্তিতে স্বাধীন হওয়া কোনো রাষ্ট্র কখনোই কোনোদিনই উন্নত অবস্থানে যেতে পারে নাই। ধর্ম মানুষের চরিত্র গঠনে কাজে লাগে, সত্য কথা। ধর্ম ন্যায়ের কথা বলে, সত্য কথা। কিন্তু রাষ্ট্র পরিচালনায় এর সার্থকতা ইতিহাস ঘাটলে পাওয়া যায় না। এর মাসুল কিন্তু ভারত এবং পাকিস্তান দিয়ে যাচ্ছে। আর সেই যে ধর্মীয় উগ্রবাদ বা সাম্প্রদায়িক রাষ্ট্র থেকে বের হয়ে আসার প্রত্যাশায় বাংলাদেশ যখন বহু রক্তের বিনিময়ে 30 লক্ষ মানুষ এর শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল, তাদের প্রত্যাশা ছিল যে মানুষ একটি অসাম্প্রদায়িক দেশ পাবে। দুর্ভাগ্য হলো সত্য, উদ্দেশ্য ছিল অসাম্প্রদায়িক দেশ করার, কিন্তু পরিচালিত হয়েছে দেশকে সাম্প্রদায়িক করার জন্য প্রত্যেকটা সরকার। যারা মুখে অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলে ক্ষমতায় গিয়েছে, তাদেরও মনে সাম্প্রদায়িকতার বীজ ছিল। আর যারা কিছু বামপন্থী লোক ছিল, সত্যি অসাম্প্রদায়িকতার কথা বলতো, তারা কোনোদিন ক্ষমতায় যেতে পারে নাই। যার ফলে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য সবাই সাম্প্রদায়িকতাকে লালন করেছে, এবং এই সাম্প্রদায়িকতা লালন করতে গিয়ে বাঙালি জাতি এক জাতি হতে পারে নাই। কি সৌভাগ্য ছিল এই জাতির! একই ভাষা, একই সংস্কৃতি, একই ভৌগোলিক, একই ওয়েদার। পৃথিবীর কোনো রাষ্ট্রে আছে কিনা সন্দেহ, কিন্তু বাংলাদেশে এই ধরনের বিশাল সামঞ্জস্য থাকার পরেও এই দেশটি এখন বহুজাতি তত্ত্বে বিভক্ত হয়ে গেল। বলবেন বহুজাতি তত্ত্ব কি? এখানে তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এইরকম কোনো আলাদা হয় নাই। না, এইরকম ধর্মের ভিত্তিতে শুধু জাত হয় তা নয়, আদর্শের ভিত্তিতেও মানুষের জাতের আলাদা হয়, রঙের ভিত্তিতে হয়। পৃথিবীতে বহু অঞ্চল আছে, ভাষার ভিত্তিতে হয়। তো বাংলাদেশে মতবাদের ভিত্তিতে বহু জাতি জন্ম নিল। এই বহু জাতির জন্ম নেওয়ার ফলাফল খুবই ভয়ানক হবে। এই ভয়ানক অবস্থা একটা দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে, যার ফলে মানুষের দারিদ্রতা বৃদ্ধি পেতে পারে, যার ফলে মানুষের নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাবে, এমনকি সার্বভৌমত্বেরও হুমকি হতে পারে। আমরা কি বুঝতে পারি না? এই দেশের মানুষ তো সবাই তো একজন আরেকজনের আত্মীয়। তাহলে আমাদের মতো এত আক্রোশ কেন? হ্যাঁ, আপনি একটা দল পছন্দ করেন না, এই দলের হয়তো কিছু মানুষ ভুল সিদ্ধান্ত নিতে পারে, কিছু মানুষ খারাপ কাজ করতে পারে, কিন্তু তার মানে কি সেই দলের কোটি কোটি মানুষ খারাপ হয়ে গেল? এটা সে জয় দলই হোক। এবং একটা দেশকে কি কোটি কোটি মানুষকে মাইনাস করে একটা দেশ আগাতে পারে? আমি যেমন আপনাকে মাইনাস দিয়ে আগাতে পারবো না, আপনিও তেমনি আমাকে মাইনাস দিয়ে আগাতে পারেন না। আমরা কি এই চেতনায় আসতে পারি না যে ভুল করেছে তার শাস্তি হবে? কিন্তু গণহারে আমি একটা আদর্শের মানুষকে মাইনাস দিয়ে কি আমি দেশটাকে আগাতে পারবো? আমাদের ভিতরে এইরকম মানসিকতা কেন? যে কোনো মূল্যে প্রতিপক্ষকে নিঃশেষ করে দিতে হবে, এইরকম প্রতিহিংসা কেন আমাদের মধ্যে? আমরা কি ভিন্ন মতের মানুষকে ভালোবাসতে পারি না?
আমরা কেন সবসময় চিন্তা করি আমি যা বলি, আমি যা চিন্তা করি, আমার দল যা চিন্তা করে তাই ভালো, অন্য দলের অন্য মানুষ সব খারাপ? এটা তো সত্য না। অন্য দলের মানুষ, অন্য দলের আদর্শ, তারাও তো ভালো চিন্তা করতে পারে। আমাদের মধ্যে কেন এই মানসিকতাটা আসে না যে আমি ভিন্ন মতকে শ্রদ্ধা করব, ভিন্ন মত আমাকে শ্রদ্ধা করবে? সর্বোপরি জনগণ সিদ্ধান্ত নেবে তার দেশ কিভাবে চলবে। এটা যদি আমি ছাপিয়ে দিই, এগুলো কি টিকে? ষড়যন্ত্র কি টিকে? কোনো দিন টিকেছে? কেউ কি ক্ষমতা ধরে রাখতে পেরেছে? বরং ক্ষমতা ধরে রাখার প্রক্রিয়ায় মানুষের অধঃপতন হয়, যা আপনারা সবাই নিকট অতীতে দেখেছেন, এর আগেও দেখেছেন। জোর করে ক্ষমতা ধরে রাখলেও বিদায় অসুন্দর হয়, জোর করে ক্ষমতায় যাওয়াও বিদায়টা অসুন্দর হয়। তাই আসুন, দেশটাকে ভালোবাসুন। বহুজাতি তত্ত্বের যে ফর্মুলা বা অ্যাক্টিভিটিস চলছে, তা থেকে দূরে সরে এসে এক জাতিতে রূপ নেন। আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা সবাই এই দেশকে ভালোবাসি। আমাদের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।